বিরক্ত হাতে অ্যাসাইনমেন্ট নিয়ে বসে আছে উষা। বেশ অনেকটা সময় কেটে গেছে এইভাবে। আপাতত অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরতে পারলেই বেঁচে যাবে। তবে জমা নেওয়ার জন্য ইন্তেশারের দেখা পাওয়া আগে দরকার। অথচ তার এখন রুগী দেখার সময়। এক এক করে উষার সামনে কেবিনে রুগী ঢুকছে। ঝুলন্ত নেমপ্লেটে লেখা ডাক্তার ইয়াসির। ওটার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয় উষা। লোকটা যে তাকে ইচ্ছে করেই বসিয়ে রেখেছে সেটা সে বুঝতে পারছে। আজকে ইচ্ছে করেই শয়তান লোক ক্লাসে তাকে ইগনোর করেছে, আর এখন বসিয়ে রেখেছে এখানে। উষা কি জিনিস সময় মতো বুঝিয়ে দেবে। আপাতত যেই কাজে এসেছে সেটাই শেষ করতে হবে। মারুয়াও এসেছিল, তবে আয়ানের কল পেয়ে চলে গেছে। যাওয়ার আগে উষাকে বারবার সাবধান করেছে যাতে ইন্তেশারের সাথে কোনো রকম ঝামেলায় না জড়ায়। এর মধ্যেই কেবিন থেকে বেরিয়ে আসে হ্যাংলা পাতলা এক ছেলে। হাতে রুগীদের সিরিয়াল লিস্ট, পরনে সাদা শার্ট, হাত দুটো গুটানো, সাথে মানানসই কালো প্যান্ট। ফাইল হাতে করে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে স্বাধীন। আর 5 জনের মতো রুগী দেখা বাকি। শেষ হলে দুপুরের ডিউটিতে বের হবে ইন্তিশার। অন্যদিকে উষা স্বাধীনকে দেখে উঠে দাঁড়ায়। যেভাবেই হোক লোকটাকে ম্যানেজ করে ভেতরে ঢুকতে হবে। অনেক সময় কেটে গেছে, আর থাকা সম্ভব না। এইবার শুধু ভেতরে ঢুকতে পারলেই শয়তান ছোটলোক ডাক্তারটাকে উচিত শিক্ষা দেবে। এক্সকিউজ মি ভাইয়া, ডাক্তার ইয়াসিরকে বলুন উষা এসেছে, একটু ইমার্জেন্সি প্লিজ। স্বাধীন চোখ ঘুরিয়ে তাকাতেই নজরে আসে সামনে বিরক্তিভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মেয়েটি এত সুন্দর যে চোখ সরাতেই পারে না। ডাগর ডাগর চোখ, মায়াবী মুখ। তবে নিজেকে সামলে প্রফেশনালভাবে জিজ্ঞেস করে, আপনার সিরিয়াল নাম্বার কত ম্যাম, কাইন্ডলি বলুন। উষা বলে ওঠে, আমার কোনো সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট নেই। আপনি ডাক্তার ইয়াসিরকে গিয়ে বলুন উষা এসেছে, তাহলেই হবে। রুগী দেখার সময় উনি কাউকে ঢুকতে দেন না ম্যাম, আপনি অপেক্ষা করুন, আমি ওনাকে আপনার কথা বলছি। কথা মতো স্বাধীন উঠে গিয়ে কেবিনে ঢুকে গেল। উষা আবার গিয়ে বসে পড়ে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এত ভনিতা করার কি আছে, চাইলেই অ্যাসাইনমেন্ট জমা নিতে পারে। এদিকে স্বাধীন কেবিনে ঢুকেই দেখে ব্যস্ত ইন্তেশারকে। মনোযোগ সহকারে কিছু টাইপ করছে কম্পিউটারে। সামনে ভদ্র এক মহিলা বসা। ভনিতা ছাড়াই বলে ওঠে, স্যার। ইন্তেশার নিচু স্বরে জবাব দেয়, হ্যাঁ স্বাধীন। বাইরে উষা নামের একটা মেয়ে অপেক্ষা করছে, আপনার সাথে দেখা করতে চায়, বলছে ইমার্জেন্সি। তবে ওনার কাছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, শুধু নাম বলতে বলেছে আপনাকে। আমি কি ভেতরে ঢুকতে দেব না অপেক্ষা করতে বলবো? ইন্তেশার উষার নাম শুনতেই নড়ে চড়ে ওঠে। সে ভেবেছিল উষা এতক্ষণে চলে গেছে। মেয়েটি এখনো যায়নি শুনেই মাথায় দুষ্টু বুদ্ধি আসে। আর 3 জন রুগী বাকি, তারপর রাউন্ড দিতে যাবে। তবে উষাকে একটু জ্বালাতে গম্ভীর মুখে স্বাধীনকে বলে, গিয়ে বলবে অপেক্ষা করতে। আমার রুগী দেখা শেষ হলে আমি নিজেই ওনাকে ডেকে নেব, আর ওকে কিছু স্ন্যাক্স এনে দাও। স্বাধীন কথা মতো বেরিয়ে যেতে নিলে পেছন থেকে গম্ভীর কণ্ঠে ইন্তেশার বলে, আর হ্যাঁ, ওটা উষা হবে না, তোমার ভাবি। সো কল্ড হার ভাবি, নাও গো। স্বাধীন আর দেরি করে না, বেরিয়ে যায়। সাথে খানিকটা লজ্জাও পায়। স্যারের বইয়ের দিকে এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, ভেবেই অস্বস্তি লাগে। তবে তার জানা মতে স্যার এখনো সিঙ্গেল। তবু ইন্তেশারের কথা মতো বাইরে গিয়ে উষার সামনে দাঁড়িয়ে নম্রভাবে বলল, স্যার আপনাকে অপেক্ষা করতে বলেছেন ভাবি, রুগী দেখা শেষ হলে ডাকবেন। এখন বলুন কি খাবেন, চা না কফি? উষার মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। মানে পেয়েছে কি অসভ্য লোকটা। উষা আর 1 সেকেন্ডও দেরি করবে না, যেইভাবেই হোক ভেতরে ঢুকেই ছাড়বে। স্বাধীন আর উষার মধ্যে বেশ খানিকটা ঝগড়া হয় এই নিয়ে। উষা ভেতরে যাওয়ার জন্য কেবিনের দরজা খুলতে যাবে, আর স্বাধীন তার সামনে দাঁড়িয়ে পড়ে। ঢুকতে না পেরে 2 কদম পিছিয়ে আসে। তখনই বুদ্ধি খাটিয়ে পাশের ডেস্ক থেকে কায়দা করে স্বাধীনের নাম্বার মোবাইলে টুকে কল দেয়। 1 বার 2 বার। তবে স্বাধীন কোনো রুগী ভেবে কল কানে ধরে। হ্যালো হ্যালো বলতেই সুযোগ বুঝে উষা ভেতরে ঢুকে পড়ে। যতক্ষণে স্বাধীন বুঝতে পারে ততক্ষণে উষা সোজা ইন্তেশারের সামনে দাঁড়িয়ে গেছে। এদিকে রুগী দেখতে থাকা ইন্তেশার উষাকে দেখেই দরজায় অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা স্বাধীনকে বলে, আজ এখানেই শেষ, বাকি রুগী রাউন্ড শেষে দেখব। তারপর রুমের রুগীকে বিদায় জানিয়ে দিয়ে নিজের প্রাইভেসির কথা ভেবে স্বাধীনকে বলে, বাইরে থাকো, কেউ যেন ঢুকতে না পারে। সব দিকে ক্লিয়ার করে উষার দিকে চোখ যেতেই ইন্তেশার দেখতে পায় একজোড়া রক্তিম ঠোঁট, রাগে কাঁপছে, কপালে সূক্ষ্ম বিরক্তির রেখা। মনে মনে নিজেকে গালি দেয় মেয়েটা যে তার উপর রেগে অ্যাটম বোম হয়ে আছে তা বুঝতে পেরে। অন্যদিকে উষা কোমরে হাত দিয়ে রাগে ফুঁসছে। একটা অ্যাসাইনমেন্ট জমা নিতে কত সময় লাগে, অযথা বসিয়ে রেখেছে, এর জবাবদিহি করতেই হবে। উষা তীক্ষ্ণ স্বরে শুধায়, আপনার সাহস কি করে হয় আমাকে বসিয়ে রাখার? কোমরে ব্যথা ধরে গেছে আমার আপনার জন্য, আমাকে বসিয়ে রেখে লাভটা কি, খুলে বলুন তো। ইন্তেশার দাঁড়িয়ে গায়ের শুভ্র কোট লম্বা হাতে একটানে খুলে ডেস্কে রাখে। সম্মোহনী চোখে চেয়ে বলে, তোমার ধৈর্য দেখছিলাম বেবি গার্ল, বউ হিসেবে তুমি কতটা ধৈর্যশীল হবে। তবে ফলাফল রাগী বদমেজাজি, শর্ট টেম্পার বউ। তবে সমস্যা নেই, আমি এভাবেই ফিউচার বেবি প্ল্যান করতে রাজি। বউ আবার আপনার? হাসালেন।
আমার অ্যাসাইনমেন্ট জমা নিন, আমি চলে যাব। রুক্ষ কণ্ঠে উষা কথা শেষ করেই অ্যাসাইনমেন্ট ডেস্কে রাখে। ইন্তেশার সাইন করলেই বেরিয়ে যাবে। তবে ইন্তেশার সাইন না করে অ্যাসাইনমেন্ট হাতে তুলে জানালার দিকে যায়। কাঁচের স্বচ্ছ থাই খুলে পেপারগুলো রাস্তার উপর ধরে মুখে পৈশাচিক হাসি ফুটিয়ে বলে, গুরুজনের সাথে অসভ্যতা ও বেয়াদবির শাস্তি জানো? তোমার কষ্টের ফল নিচে ফেলে দেওয়া। উষার রেগে মেগে সামনে তেড়ে যেতেই নজরে আসে একটা ফটো ফ্রেম, ঠিক ইন্তেশারের পেছনে আটকানো, যা এতক্ষণ পর্দার আড়ালে ছিল। জানালা খুলে দেওয়ায় বাতাসের পর্দা সরে ফ্রেমটা জলজল করছে। এদিকে উষা স্তম্ভিত হাত পা যেন জমে যায়, চোখের সামনে থেকে সরছে না। গলা শুকিয়ে গেছে, ঠোঁট কাঁপছে। চোখের সামনে ছোট বাচ্চা মেয়ের সাথে এক যুবক দাঁড়িয়ে। উষার যা বোঝার বুঝে ফেলে। ইন্তেশারকে অবাক করে দিয়ে উষা মুহূর্তেই কেবিন থেকে বেরিয়ে যায় চোখে পানি নিয়ে। ইন্তেশার উষার হঠাৎ অস্বাভাবিক আচরণের কারণ বুঝতে পারে না। উষার চলে যাওয়া দরজার দিকে একবার তাকিয়ে নিজের জায়গায় বসে পড়ে। আবারও বেমালুম ভুলে যায় দেয়ালের ছবিটার কথা। ঘড়িতে রাত 8:15 বাজে। রাফাতের সাথে কফি খেতে বেরিয়েছিল ইন্তেশার। সাউথ ইন্ডিয়ান হওয়ায় রাফাতের অনেক কষ্ট পোহাতে হচ্ছে বাঙালিদের মাঝে। তার এখন ভরসার সব জায়গায় ইন্তেশার। স্টারবার্গে 2টো কফি হাতে নিয়ে 2 বন্ধু বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে বেরিয়ে আসে। চারিদিকে ছড়িয়ে আছে সোডিয়ামের হলদে ক্ষীণ আলো। পায়ের সাথে পা মিলিয়ে দুজন রাস্তা ধরে হাঁটতে থাকে। ওদের ঠিক কিছুটা দূরে ইন্তেশারের ব্ল্যাক মাম্বা বাইকটা দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে। ঠোঁটজোড়া গোল করে কফির শেষটুকু চুমুক দিয়ে নির্যাস খেয়ে কাপ ফেলে দেয় পাশের ডাস্টবিনে ইন্তেশার। হসপিটালের পোশাক পাল্টে এখন হাঁটুর সমান শর্টস আর তার সাথে আরামদায়ক গেঞ্জি পরে বেরিয়েছে 2 বন্ধু। প্যান্টের পকেটে 2 হাত গুজে সামনে হাঁটছে সে। উষা তখন ওইভাবে চলে যাওয়ার কারণও খুঁজে পাচ্ছে না। মন বলছে রাগ করে বেরিয়ে গেছে, অথচ ওর কিছু একটা হয়েছে। কিন্তু কি হয়েছে সেটা ইন্তেশার ধরতে পারছে না। এদিকে অনেকক্ষণ যাবৎ তার মাথার ভেতর ব্যথা জাড়া দিয়ে উঠেছে। চোখও ব্যথা খিচিয়ে রেখেছে ইন্তেশার। আপাতত বাড়ি গিয়ে পেনকিলার খেয়ে ঘুমিয়ে যাবে। মনে মনে কথাগুলো ভেবে সামনে এগিয়ে যাচ্ছে ইন্তেশার। ঠিক ওর পেছনেই রাফাত এগিয়ে আসছে। চোখে মুখে হাজারটা প্রশ্ন ঘুরছে। নিজের মাথায় আর প্রেশার না দিয়ে এমন সময় রাফাত জিজ্ঞেস করে ওঠে, ইনু, আমার মনে হয় উষাকে সত্যিটা বলে দেওয়া উচিত। জিয়ান উষাকে এমনিতেই পছন্দ করে। তুই নিজের পরিচয় দিলে উষা দেখিস বিয়েটা ভেঙে দেবে। রাফাতের কথায় ইন্তেশার দাঁড়িয়ে যায়। চোখ নিবদ্ধ হয় সামনের দিকে। আগের তুলনায় অনেকটাই গম্ভীর হয়ে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। স্বল্পভাষী পুরুষটা এবার পকেট থেকে ফোনটা শক্ত করে চেপে ধরে, যেন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাইছে। রাফাত কিছু দেখতে না পারলেও অনুভব করতে পারছে ইন্তেশারের হঠাৎ এই পরিবর্তন। বিয়েটা আমাকেই ভাঙতে হবে রাফাত। যার ভাঙার কথা সে দিব্যি জিয়ানের হাত ধরে ঘুরছে ফিরছে, হাসি মুখে আইসক্রিম খাচ্ছে। ইন্তেশারের কথায় রাফাত সামনে তাকায়। চোখের সামনে উষা দাঁড়িয়ে ঠিক ফুটপাতে, হাতে চকলেট ফ্লেভারের আইসক্রিম। আর উষার পাশে জিয়ান কারোর সাথে কলে কথা বলছে, কিন্তু বাম হাত দিয়ে উষার হাত শক্ত করে ধরে রেখেছে। উষাকে দেখে রাফাত সঙ্গে সঙ্গে পকেট থেকে মাস্ক বের করে মুখ ঢেকে নেয়। ভয় একটাই, যদি উষা চিনে ফেলে। আর একটা ভয় তার, ইন্তেশার যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। রাফাত শান্ত করতে বলে, মাথা ঠান্ডা করিনু, উষা এখনো বিয়ের কিছুই জানে না। ভাই হিসেবে হয়তো ঘুরতে এসেছে। এখান থেকে চল, বাড়ি যাব, আন্টি নিশ্চয়ই অপেক্ষা করছে। প্রত্যুত্তরে ইন্তেশার কিছু বলে না। সামনের দিকে এগিয়ে গিয়ে ঠিক উষাদের সামনে দাঁড়িয়ে পড়ে। এদিকে আইসক্রিম খেতে থাকা উষা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। এমন সময় ইন্তেশারকে দেখবে সে আশা করেনি। উষার এই আচরণে আনমনে কথা বলতে থাকা জিয়ান কল কেটে তাকাতেই ইন্তেশারকে দেখে। সৌজন্যের খাতিরে মুখে হাসি এনে হ্যান্ডশেক করে। পাশে দাঁড়িয়ে থাকা রাফাতকে চিনতে না পেরে জিয়ান জিজ্ঞেস করে, উনি কে? আমার ফ্রেন্ড, 2 দিন আগে ইন্ডিয়া থেকে এসেছে। ও। কথা শেষ করেই জিয়ান আবারও উষার হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে। উষা ওর হাতের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ঘড়িতে অনেকটা সময় হয়ে গেছে, এখন বাড়িতে ফেরা উচিত ভেবেই জিয়ানকে বলে, তাহলে আজ আসি ডাক্তার ইয়াসির, আবার দেখা হবে। ইন্তেশার এইদিকে রেগে লাল। তার ইচ্ছে করছে জিয়ানের মাথা ফাটিয়ে দিতে। তার রূপাঞ্জলের হাত কিভাবে ধরে আছে শয়তানটা। ইচ্ছে করছে জীবন্ত গিলে ফেলতে জিয়ানকে। তবে মনের মধ্যে নিজের ভাবনা চেপে পাশে দাঁড়িয়ে থাকা রাফাতকে ইশারা বুঝে রাফাত হঠাৎ পেট চেপে চিৎকার করে ওঠে। ওর চিৎকারে জিয়ান থেমে যায়। রাফাতের চিৎকার তীব্র হতে থাকলে জিয়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, ওনার হঠাৎ কি হলো? পেটে হাত চেপে রেখেছে। ইন্তেশার চিন্তিত ভঙ্গিতে রাফাতের পাশে বসে বলে, ওকে হাসপাতালে নিতে হবে। আমার মনে হয় ওর ফুড পয়জন হয়েছে। জিয়ান, আপনি আপনার গাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে চলুন, এখনই ওর ট্রিটমেন্ট দরকার। কথা শেষ করেই ইন্তেশার জোর করে রাফাতকে জিয়ানের গাড়িতে তুলে দেয়। জিয়ান সঙ্গে সঙ্গে উষাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু উষাকে সাথে নিয়ে যাবে এই মুহূর্তেই ইন্তেশার জিয়ানকে থামিয়ে দিয়ে বলে, উষাকে আমি নিয়ে যাব, আপনি তাড়াতাড়ি যান। আমার বন্ধুর খারাপ কিছু হলে আপনাকে ছাড়বো না জিয়ান।
ইন্তেশারের ক্ষিপ্ত গর্জনে জিয়ান উষাকে রেখে হাসপাতালের দিকে রওনা দেয়। গাড়ি চোখের আড়াল হতেই ইন্তেশার উষার দিকে তাকায়। এতক্ষণে কি হয়েছে বেচারি হয়তো তখনও বুঝে ওঠেনি। বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে খোলা রাস্তায়, যেখানে কিছুক্ষণ আগে জিয়ান দাঁড়িয়েছিল। হাতের আধ খাওয়া আইসক্রিম ধীরে ধীরে গলে পিচঢালা রাস্তায় পড়ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। উষার বাচ্চামি ভরা আচরণ দেখে ঠোঁট চেপে সামান্য হাসে ইন্তেশার। তারপর উষার ডান হাতের অর্ধগলিত আইসক্রিম ফেলে দেয়। পকেট থেকে ন্যাপকিন বের করে যত্ন সহকারে হাত মুছে দেয়। সামনে নিজের দাঁড়িয়ে থাকা বাইকের কথা মনে পড়তেই উষার হাত ধরে হাঁটা শুরু করে। পুতুলের মতো উষাও তাকে অনুসরণ করে। হঠাৎ নিজের অর্ধ খাওয়া আইসক্রিমের কথা মনে পড়তেই ক্ষিপ্ত বাঘিনীর মতো উষা জিজ্ঞেস করে, আপনি আমার আইসক্রিম ফেললেন কেন? জিয়ান ভাইয়া কিনে দেওয়ার পর তো মাত্র 2 বার মুখে দিতে পেরেছি। আমার কত স্বাদের আইসক্রিম, তাও 150 টাকার। প্রতি উত্তরে ইন্তেশার শান্ত গলায় বলে, দরকার পড়লে এমন 1000টা আইসক্রিম কিনে দেব, তবুও জিয়ানের কেনা আইসক্রিম তোমাকে খেতে হবে না। এবার এসব কষ্টের নাটক বন্ধ করো আর বলো, এত রাতে তুমি জিয়ানের সঙ্গে কি করছিলে? আন্টি জানে তুমি রাত বিরাতে পরপুরুষের সঙ্গে ঘোরো। উষা যেন আকাশ থেকে পড়ে। বজ্জাত লোকটা কাকে পরপুরুষ বলছে? জিয়ান তো তার ভাই, অথচ এই লোকটা যে আসল পরপুরুষ সেটা কে বোঝাবে? মুহূর্তে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইন্তেশারকে জ্বালাতে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, উনি আমার হবু বর, আর আপনিই বরং ছেঁড়া চটির মতো আমাদের পিছু লেগে আছেন। শুরুতে ভাব নিয়ে ঘুরতেন, এখন আমাকে দেখলেই নিজের চরিত্র বিক্রি করে অসভ্যতার খাতায় নাম লেখাচ্ছেন। ততক্ষণে বাইকের কাছে পৌঁছে গেছে ইন্তেশার। শেষ কথাটা কানে যেতেই থেমে যায় সে। জিয়ানকে হবু বর আর তাকে অসভ্য বলা, এটা কত বড় বেয়াদবি ভেবেই ফুস করে শ্বাস ছাড়ে। সে ভালো করেই বুঝতে পারছে উষা তাকে ইচ্ছে করেই অপমান করছে। এদিকে ননস্টপ উষা বকবক করেই যাচ্ছে। ইন্তেশারের সহ্যের সীমা যেন এবার ফেটে পড়ে। মুহূর্তের মধ্যেই নিজের বলিষ্ঠ হাত দিয়ে উষার কোমরে চেপে ধরে। কিছু বলার সুযোগ না দিয়েই উষাকে তুলে বাইকের সিটে বসিয়ে দেয়, একদম নিজের দিকে মুখ করে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যপূর্ণ হাসি টেনে খুব হিসেব করে নিজের ঠান্ডা আঙুল উষার ঠোঁটে চেপে ধরে। স্পর্শটা এতটাই ঠান্ডা যে উষার শরীর কেঁপে ওঠে, আর শ্বাস এক মুহূর্তের জন্য আটকে যায়। ইন্তেশারের দৃষ্টি তখন সরাসরি উষার গভীর চোখে, শাসন ভরা আর অদ্ভুতভাবে বিপজ্জনক। খুব নিচু কিন্তু ধারালো স্বরে ইন্তেশার বলে, তোমার মুখে শুধু আমার নাম মানায় বেবি গার্ল। জিয়ান তোমার হবু বর, আর একবার বললে তোমাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলব, আর কখনো ওই লম্পটের নাম মুখেও আনবে না। তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তুমি শুধু আমার, শুধুমাত্র ডক্টর ইয়াসিরের। উষা ফট করে উত্তর দেয়, বলুন। উষা শুধুমাত্র ইন্তেশার ইয়াসিরের। কি বললে তুমি? যা শুনতে পেয়েছেন তাই বলেছি। ইন্তেশার 2 পা পিছিয়ে যায়, মাথার ভেতর ঝড় বইতে থাকে। উষা কিভাবে সত্যিটা জানল? তার এইদিকে বানানো গল্প সব মিথ্যে। এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। নিজের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে সে। রাগের চোটে মাথার চুল 2 হাত দিয়ে খামচে ধরে রাস্তার মাঝে বসে পড়ে। ইন্তেশার জানত নিজের পরিচয় জানানোর সময় আসেনি এখনো। সে তো ভেবেছিল এক বিশেষ দিনে এক বিশেষ মুহূর্তে নিজের মুখেই বলবে সব, কিন্তু তার আগেই সব ফাঁস হয়ে গেল। কে করলো এই বেইমানি? কে ভাঙলো তার এত যত্নে রাখা গোপন দরজাটা? ফাঁকা চোখে রাস্তার চলমান যানবাহনের দিকে তাকিয়ে থাকে ইন্তেশার। এখন কিভাবে সে উষার সামনে দাঁড়াবে? উষা নিশ্চয়ই ভুল বুঝেছে তাকে। যেখানে উষা নিজেই রেড চেরিকে খুঁজতে পাগল, সেখানে ইন্তেশার এতদিন মিথ্যার আশ্রয়ে ছিল। অন্যদিকে বাইকের সিটে বসে থেকেও উষার চোখ লেগে আছে ইন্তেশারের ওপর। সামনেই তার রেড চেরি ব্যথায় কুকড়ে আছে। তবে উষা এগুবে না, এটা শাস্তি, উষার কাছে সব গোপন রাখার শাস্তি। কিন্তু বেশি সময় নিজেকে আটকে রাখতে পারে না উষা। বাইক থেকে নেমে সোজা ইন্তেশারের সামনে এসে পড়ে, ঠিক ইন্তেশারের ভঙ্গিতে। সংকোচ মিশ্রিত কণ্ঠে বলে, উঠুন, এভাবে অস্থির হতে হবে না। যখন পরিচয় গোপন করে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিলেন, তখন কি মনে ছিল না আমি জানলে কি হতো? শুনে রাখুন জনাব ইন্তেশার, আমি একটুও মাপ করছি না আপনাকে। শাস্তিস্বরূপ খুব শীঘ্রই জিয়ান ভাইয়াকে বিয়ে করছি, তখন আপনি হবেন আমার বাচ্চার দূরসম্পর্কের মামা। ইন্তেশার ধীরে মাথা তোলে। মেয়েটার এত সাহস আসে কোত্থেকে? তার সামনে আবারও জিয়ানের নাম নিচ্ছে। মনে মনে ভাবে, এবার হয় জিয়ান মরবে, নয়তো সে নিজেই মরবে। যা জানার নয় তা যখন জেনেই গেছে উষা, তখন উষাকে এবার ভালো মতো জ্বালানোই ঠিক। রাতও গভীর হচ্ছে, উষাকে এভাবে রাখা যাবে না ভেবেই ইন্তেশার উঠে দাঁড়ায়। বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে সে শান্ত স্বরে বলে, উঠে এসো। কে মামা আর কে তোমার বাচ্চার বাবা সেই থিওরি আমিই বুঝিয়ে দিচ্ছি। কলিজা কত বড় হলে আমার সামনে জিয়ানকে বিয়ের কথা বলো? শুধু রেড চেরির ভালো দিক দেখেছ, অন্ধকার দিকও খুব শীঘ্রই দেখবে। উষা ঠোঁট কামড়ে উত্তর দেয়, আমি অপেক্ষা করব সেই অন্ধকার রাজ্য দেখার জন্য। আপাতত বলুন নিজের পরিচয় গোপন করেছিলেন কেন? যদি আমি ওই ফটো ফ্রেম না দেখতাম
তবে কি কোনোদিন জানতে পারতাম আপনি রেড চেরি? কোন ফটো ফ্রেম? যেটা আপনার কেবিনে পর্দার আড়ালে ছিল। এবার ইন্তেশারের মনে পড়ে যায় স্বাধীনকে সে বহুবার বলেছিল ছবিটা সরিয়ে ফেলতে, কিন্তু ভুলে গিয়েছিল। যা হবার নয় তা হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। উষাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। পকেট থেকে চাবি বের করে বাইকে উঠে হেলমেট পরতে পরতে ইন্তেশার তাড়া দিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি ওঠো, রাত হয়ে গেছে। তোমাকে রেখে রাফাতের কাছে যেতে হবে। বেচারার কতক্ষণ অভিনয় করবে? উষা বুঝে ফেলে সবই সাজানো নাটক ছিল, এমনকি রাফাতের পেট ব্যথাও। তবে উষা শেষবারের মতো জিজ্ঞেস করে, নিজের পরিচয় দেননি কেন? ইন্তেশার কেবল এক শব্দে উত্তর দেয়, এমনি। সময় যেন থমকে যায়, চারপাশ অন্ধকারে ডুবে যাচ্ছে। দূরের গাড়ির আলো হঠাৎ আলোকিত করে, আবার সব মিলিয়ে যায়। ইন্তেশার বাইক স্টার্ট দেয়, হালকা কিন্তু দৃঢ় স্বরে উষাকে বলে উঠে বসতে। উষা মুখ ভার করে দ্বিমত জানায়। এমন অবস্থায় তার অহংকারে লাগে কারো পেছনে বসা। কিন্তু রাত গভীর, ফোনও বাড়িতে ফেলে এসেছে। একা দাঁড়িয়ে থাকার বোকামি না করে ধীরে ধীরে পেছনে বসে। ইন্তেশারের ঠোঁটে হেলমেটের আড়ালে এক চিলতে হাসি ফুটে ওঠে। বাইক ছুটে চলে ফাঁকা রাস্তায়। বাতাসের ধাক্কায় উষার চুল উঠতে থাকে। উষা শক্ত করে বাইকের পেছনের হ্যান্ডেল ধরে আছে, অথচ ইন্তেশারের কাঁধে হাত রাখছে না, যেন সেটা মানেই হার মেনে নেওয়া। ইন্তেশার আয়নায় উষার প্রতিটি অস্থিরতা লক্ষ্য করে। হঠাৎ বলে ওঠে, বেবি গার্ল, ধরে বসতে পারো, আমি কিছু মনে করব না। লাগবে না, আমি ঠিক আছি। ছোটবেলায় কোলে উঠে নামতেই চাইতে না, চুমু খাওয়ার জন্য পেছন পেছন ঘুরতে, আর এখন ধরে বসতেও অসুবিধা। হাউ স্ট্রেঞ্জ। অনেক বড় হয়ে গেছো আলিনা ইয়ানুর উষা। বড় হয়েছে ঠিকই, কিন্তু আপনার কোলে বসে সেই ছোট্ট দিনের মতো নিরাপত্তা আর ভালোবাসার অনুভূতি পাই না আর। ইন্তেশার ধীরে উত্তর দেয়, তুমি হয়তো ভুলে যাচ্ছ, শুধু সময় বদলেছে, অনুভূতি নয়। আবারও নীরবতা নেমে এলো দুজনের মাঝে। সামনে গম্ভীর মুখে বাইক চালাচ্ছে ইন্তেশার, আর পেছনে বসা অষ্টাদশী শক্ত মুখে সামনের দিকে তাকিয়ে আছে, যেন কারো বলার মতো কিছুই নেই। বসুন্ধরা থেকে উষাদের বাড়ি দূরে হওয়ায় পথটা লম্বা। প্রায় 15 মিনিট পর মহাসড়ক ছেড়ে ছোট রাস্তায় ঢুকতেই হঠাৎই এক বাজে মোড়ে বাইক কেঁপে ওঠে। সামলে উঠতে না পেরে উষা প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইন্তেশার এক হাতের ঝটকা মেরে পেছনে চলে যায়। মজবুতভাবে ওর ডান হাত টেনে এনে নিজের বুকের কাছে আঁচড়ে ধরে। উষার বুক ধক করে ওঠে। ইন্তেশারের বুকে হাত পড়তেই শরীরের ভেতর অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে পড়ে। এক হাতে বাইক সামলে রেখেছে ইন্তেশার, আর এক হাতে উষাকে নিজের কাছে টেনে রেখেছে, যেন কোনো দামি জিনিস হারাতে চায় না। উষার গাল লাল হয়ে ওঠে, কিন্তু নিজেকে দ্রুত সামলে নেয়। পরিস্থিতি সামলানোর চেষ্টা করে নরম স্বরে বলে, ছাড়ুন, আমি ঠিক আছি। কিন্তু ইন্তেশার কোনো জবাব দেয় না, বরং হাতের মুঠো আরও শক্ত হয়, যেন সেই মুহূর্তে উষা তার হাত ছাড়া হলে পৃথিবীটা ভেঙে পড়বে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে উষা বলে ওঠে, আপনার ফেভারিট মুভি কি? ইন্তেশার সামনের দিকে তাকিয়ে একটু হাসল। তারপর উষার হাতের ভাঁজে নিজের আঙুলগুলো আরও শক্ত করে চেপে ধরে বলে। উষা মুহূর্তেই মৃদু কেঁপে উঠল। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ করছে ওর। নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে বুঝতে পারে লোকটা ওর হাত আরও শক্ত করে চেপে ধরেছে। অন্যদিকে লজ্জা আর অস্থিরতায় উষা বলে ওঠে, ছি, আপনি কতটা অসভ্য ইতুর হলে একটা মেয়েকে সব বলতে পারেন? আপনার টেস্ট এত খারাপ ডাক্তার সাহেব। দুনিয়ায় কি ড্রামার অভাব পড়েছিল? তুমি বুঝি খুব ডিসেন্ট বেবি গার্ল? অবশ্যই আমি ডিসেন্ট, আমি ভদ্র ঘরের মেয়ে। আপনার মতো মানুষের দ্বারা এইসব সম্ভব। আস্তাগফিরুল্লাহ। ইন্তেশার সামনে তাকিয়ে উত্তর দেয়, ভদ্র ঘরের মেয়ে বুঝলাম, তবে এটা যে বাজে ড্রামা তুমি না দেখলে কিভাবে জানলে? উষা আমতা আমতা করে জবাব দেয়, আমি কখন বলেছি দেখেছি? আমি তো শুনেছি মাত্র। বেবি গার্ল, চাইলে আমি তোমায় ড্রামার ট্রিট দিতে পারি। আফটার অল এতদিন নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলাম, শাস্তিস্বরূপ না হয় তোমাকে ড্রামা দেখিয়ে আনি। আই থিঙ্ক তুমি এনজয় করবে। উষা অন্য হাতে ইন্তেশারের পিঠে মুহূর্তেই কিল বসিয়ে দেয়। লোকটা ইচ্ছে করে তাকে জ্বালাচ্ছে। উষা সেটা ভালো মতোই বুঝতে পারছে। আর এক মুহূর্ত উষা এখানে থাকলে লজ্জায় মরে যাবে। হম্বিদম্বি স্বরে উষা চেঁচিয়ে বলে, তাড়াতাড়ি চলুন, মা নিশ্চয়ই চিন্তা করছে। ঠিক 25 মিনিটের মাথায় শাহ আলম নিবাসের সামনে বাইক থামালো ইন্তেশার। চারপাশে গাঢ় অন্ধকার, তবে লনের ক্ষীণ আলো অন্ধকার ভেদ করে এক টুকরো আশার আভা ছড়িয়ে দিচ্ছে। বাইক থামা মাত্রই উষা তাড়াতাড়ি নিজের হাত গুছিয়ে নেয়। উষা তাড়াতাড়ি নিজের হাত ছাড়িয়ে নেমে যায়। মুখে কিছু না বললেও চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ইন্তেশারের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে ভেতরের পথে পা বাড়ায়। কিন্তু কয়েক কদম যেতেই ওড়নায় হালকা টান অনুভব করে উষা। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল ইন্তেশারের আঙুলের ফাঁকে ওড়না আটকে ধরা। সেই স্পর্শে শরীরের রক্ত যেন হিম হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায়। ইন্তেশারের চোখ তখন গভীর, নীরব এক দৃষ্টি, যেন কিছু না বলেও অনেক কিছু বলে দিচ্ছে। দুজনের মাঝে নীরবতার এক অদৃশ্য স্রোত বইতে লাগলো।
দূরে ঝিঝি পোকার ডাক আর লনের আলো মিলেমিশে মুহূর্তটাকে আরো অদ্ভুতভাবে ঘন করে তুলল। উষা অনুভব করে ওর ভীষণ অস্বস্তি লাগছে। গাল দুটো লাল হয়ে উঠছে লজ্জায়। নিজের হৃদস্পন্দন যেন বাইকের ইঞ্জিনের মতো দ্রুত চলতে শুরু করল। খানমহলের সকালটা বেশ ব্যস্তময়। ঘড়ির কাঁটা 8টার ঘরে থমকে আছে। ডাইনিং টেবিলে টুকটাক শব্দ তুলে নাস্তা করছেন বাড়ির কর্তা ইমন খান, সাথে ছোট ভাই রায়হান খান। তাদের সঙ্গে ইস্তিয়াকও বসে আছে। আস্তার কোম্পানির বিদেশি অংশীদারদের সঙ্গে বড় মিটিং। খান পরিবারের ব্যবসা এতদিন রায়হান সাহেব সামলালেও মাঝে মধ্যে ইমন সাহেবও যান নিজের একাকিত্বের সময়গুলো কাজে ভরিয়ে তোলার জন্য। রায়হা আর রিন্তিও বাবা চাচাদের সাথে সকালের খাবার খাচ্ছে। শুধু বাকি আছে বাড়ির ছোট ছেলে, যার এখনও সময় হয়নি নিচে নামার। এইদিকে রায়হান সাহেবের সহধর্মিণী আয়শা হাসি মুখে স্বামীর পাতে আরেকটু খাবার তুলে দেন। রায়হানও হাসি মুখে খেতে থাকেন। পরিবারের এই সুন্দর বন্ডিং দেখে ইমন সাহেব বারবার মুগ্ধ হন। যদিও তিনি ভারতে থাকতেন, তবুও তাদের বাবা ইমরান খান পরিবারকে শক্ত হাতে বেঁধে রেখে গেছেন। নিজের অজান্তেই চোখের কোণে পানি চিকচিক করে ওঠে ইমন সাহেবের আনন্দে। ঠিক তখনই সানা বেগম হাতে ফ্রেশ জুস নিয়ে এগিয়ে যায় অহনার দিকে। অহনা চুপচাপ বসে আছে লিভিং রুমের সোফায়। এখন ঠিকমতো কিছু খেতে পারে না মেয়েটা, তাই বাড়ির 2 গিন্নি তাকে কোনো কাজ করতে দেন না। খানমহলে কতদিন পর ছোট অতিথি আসছে, এই ভেবেই সবাই অহনার বিশেষ খেয়াল রাখে। বিশেষ করে ইস্তিয়াক সারাদিন অফিসে থেকেও বারবার ফোন করে খোঁজ নেয়, কখনো বাবা মায়ের কাছ থেকে, কখনো সরাসরি নিজের প্রিয়তমার কাছেই। এইদিকে তখন সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসে ইন্তেশার। পরনে গাঢ় নীল রঙের শার্ট, বুকের কিছুটা বোতাম খোলা, আর সাথে একদম সাদা প্যান্ট, বা হাতে ধরা সফেদ অ্যাপ্রন, যেন ওর পেশাদারিত্বের পরিচয় বহন করছে। সদ্য শাওয়ার নেওয়ার কারণে ভেজা চুলের ফোঁটা চুইয়ে ঘাড় বেয়ে নেমে এসেছে। ভিজিয়ে দিয়েছে কলার ও ঘাড়ের অংশটা। হাঁটার সময় ওর ভেজা চুল একপাশে সরিয়ে দিয়ে আঙুল দিয়ে হালকা করে বুলিয়ে নেয়। সেই সঙ্গে শার্টের কলারের ভেতর থেকে এক ঝলক তাজা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। সিঁড়ির নিচে ডাইনিং টেবিলে বসা রিন্তি সবকিছু নিঃশব্দে দেখছে। চোখের সামনে থাকা এই মানুষটার প্রতি ওর দৃষ্টি যেন আটকে গেছে। নীল শার্টে ভেজা চুলের সেই দৃশ্য। রিন্তির বুকের ভেতর হালকা কাঁপন তুলছে। কিছু একটা বলার ইচ্ছে হয়, কিন্তু গলা শুকিয়ে আসে ওর মনে হয় ইন্তেশারের গাঢ় চোখে কোনো কথা লুকানো আছে। এক মুহূর্তের জন্য রিন্তি কল্পনায় হারিয়ে যায়, যেন ইন্তেশার সিঁড়ি থেকে নেমে এসে ঠিক ওর সামনে থেমে যাবে আর সেই ভেজা হাতটা তুলে ওর গাল ছুঁয়ে দেবে। কিন্তু কল্পনা ভাঙে ইন্তেশারের পাশ দিয়ে গম্ভীর চেহারায় অন্য পাশে বসার পরে। ইন্তেশার বসা মাত্রই সানা বেগম ছুটে এসে ওকে সকালের ব্রেকফাস্ট এগিয়ে দেয়। ইন্তেশার ব্রেডে জ্যাম লাগিয়ে এক কামড় দেয়, আর অন্য হাতে জুস এগিয়ে নিতে গেলেই রিন্তি জুস ওর দিকে এগিয়ে দেয়। ইন্তেশারের কেমন যেন রিন্তির এমন আচরণ সুবিধার লাগে না। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে ইন্তেশার গ্লাসটা এগিয়ে নেয় ঠিকই, তবে সাইডে রেখে দেয়, বরং পানির গ্লাস টেনে পানি খায়। রিন্তি ইন্তেশারের এমন আচরণে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনি জুসটা খেলেন না ভাইয়া? ফ্রেশ জুস ছিল, ওটা বাগানের ফল দিয়ে বানানো। ব্রেডে আর এক কামড় বসিয়ে ইন্তেশার জবাব দেয়, আমার বিষয়ে তোমার নাক গলাতে হবে না রিন্তি। আমার খাওয়ার হলে আমি নিজেই নিয়ে খাবো। নিজের চিন্তা করো। শুনলাম পড়াশোনা বাদ দিয়ে বাজে ফ্রেন্ডদের সাথে ঘুরছ। এমন হলে খুব দ্রুতই বিয়ে দিয়ে বিদায়ের ব্যবস্থা করতে হবে। বলবো চাচ্চুকে? ততক্ষণে বাড়ির বড়রা সকলেই যে যার কাজে চলে গেছে। শুধু রাইহা, রিন্তি আর ইন্তেশার ব্রেকফাস্ট করছে। ইন্তেশারের কথায় রাইহা মিটমিট করে হাসে, আর রিন্তি ভেতরে ভেতরে রাগে ফুঁসে ওঠে। সামান্য জুস দিয়েছিল, অথচ লোকটা তাকে অপমান করল। তবুও ভালো লাগার মানুষ হওয়ায় রিন্তি নিজেকে স্বাভাবিক করে রাখে। অন্য কেউ হলে তো এতক্ষণে রিন্তি উচিত জবাব দিয়ে দিত। নিজের সাফাই দেওয়ার জন্য কিছু বলার আগেই আধা খাওয়া অবস্থায় ইন্তেশার উঠে দাঁড়ায়। হাসপাতালে যেতে দেরি হয়ে গেছে অনেক। চেয়ারের পেছনে হাত ঠেকিয়ে অ্যাপ্রনটা তুলে নেয় ইন্তেশার। গতকাল ভালো করে ঘুম হয়নি, মুখে সামান্য ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও যেন পুরো মানুষটা এক অদ্ভুত আকর্ষণে ঢাকা। এইদিকে রিন্তি চুপচাপ ইন্তেশারের চলে যাওয়া দেখছিল, রাগ, অভিমান আর অকারণ টান মিলিয়ে। আন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার কাছ থেকে সবকিছু লুকানোর? তুই আমার বোন না শত্রু? কিভাবে পারলি রেডচেরিকে জানার পরও সব গোপন রাখতে? ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে উষার রেগে মেগে আগুন, আর ওর পাশেই অসহায় চোখে তাকিয়ে আছে আন্নি। কিভাবে বোঝাবে যে সে নিরুপায় ছিল? ইন্তেশার ভাইয়া নিজেই রিকোয়েস্ট করেছিল সবকিছু গোপন রাখতে। ঠিক সময়ে সে উষাকে সব বলবে, এমনটাই কথা ছিল। কিন্তু উষা কিভাবে যে সব জেনে গেল আন্নি তা বুঝতে পারছে না। এদিকে রাগের চোটে উষা আঙুল দিয়ে মাঠের ঘাসগুলো টেনে তুলছে। আন্নি বুঝতে পারছে ও ভীষণ রেগে আছে, তবুও সাহস করে জিজ্ঞেস করলো, আমাদের কথা হয়েছে বনু। তোর রেডচেরি রিকোয়েস্ট করেছিল সব গোপন রাখতে, তোকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু তুই হঠাৎ কিভাবে সব জেনে গেলি? কে বলেছে তোকে? উষা আনমনে দূরের ভবনের দিকে তাকিয়ে জবাব দিল, কেউ বলেনি। ওনার কেবিনে আমার ছোটবেলার একটা ছবি দেখেছি, সাথে রেডচেরি। তখনই বুঝে গিয়েছি সবকিছু। কিন্তু আন্নি, তুই ভালো করিসনি, আমার ইমোশন নিয়ে খেলেছিস।
তোকে মাফ করব না, সাথে ওই অসভ্য লোকটাকেও না। আন্নি বুঝতে পারল এবার আসল সত্যি ফাঁস হয়ে গেছে, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। এদিকে নুহান আর মারোয়া, যারা শুরু থেকেই ওদের কথা শুনছিল, চুপচাপ দাঁড়িয়েছিল নীরব দর্শকের মতো। তবে নুহান চুপ থাকতে পারল না। ওদের 3 জন মেয়ের একটা মাত্র ছেলে বন্ধু, সেটা ভাবতেই বুক ফুলে উঠল গর্বে। মুখে হালকা হাসি টেনে বলে, ইন্তেশার ভাইয়ার সাহস আছে দেখছি উষা, তোর জন্য বাংলাদেশে এসেছে, আবার তোকে খুঁজে বের করেছে। আই থিঙ্ক উনি তোকে ডিপলি লাভ করে। দেখছিস না, তোকে দেখলেই কেমন তাকিয়ে থাকে। নুহানের কথায় আন্নি সম্মতি দিলেও মারোয়া দ্বিমত পোষণ করল। এতই ভালোবাসা যখন, তাহলে নিজেকে গোপন করলো কেন? উষারানী, তোর রেড চেরির কসম, আগে এর প্রতিশোধ নিবি, তারপর বাকি কথা। মারোয়ার কথার জবাবে উষা আর কিছুই বলে না। কৃষ্ণচূড়া গাছের ঘন ছায়ায় লুটিয়ে পড়ল। 2 হাত নরম সবুজ ঘাসের মাঝে মিশিয়ে চোখ বন্ধ করে। বাইরে যতই রাগারাগি করুক, মন থেকে সে ভীষণ খুশি। তার ভালোবাসার মানুষ, তার রেড চেরি ফিরে এসেছে। এখন সে খুব কাছেই, প্রায় হাতের নাগালেই। তবু ইন্তেশারের সামনে নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করছে উষা। অথচ ভেতরে ভেতরে সে দহন অনুভব করছে এক অদম্য টান, এক অসমাপ্ত অনুভূতির জ্বালা, যা উষাকে ভস্ম করে দিতে চাইছে। দীর্ঘ এত বছর পর যখন জানতে পেরেছিল ডাক্তার ইয়াসির আর তার রেড চেরি একই মানুষ, তখন নিজেকে আর সামলাতে পারেনি। কিছু না বলেই পালিয়ে গিয়েছিল উষা। কৃষ্ণচূড়া ফুলের লাল রং চোখে পড়তেই উষার মনে পড়ে ছোটবেলার অসংখ্য স্মৃতি। ইনু ভাইয়ের সাথে খেলা, আড্ডা, অভিমান, মিষ্টি ঝগড়া, সব যেন ভেসে ওঠে চোখের সামনে। সেই হাসি, সেই কণ্ঠ, সেই উষ্ণ উপস্থিতি, যা একসময় তার পুরো পৃথিবী ছিল, আজ আবার ফিরে এসেছে। উষা অনুভব করে অতীত আর বর্তমান এক স্রোতে মিশে গেছে, যেখানে ভালোবাসা, অভিমান আর অসংখ্য অপূর্ণ গল্পের গন্ধ। এমন সময় পাশে রাখা ফোনটা ভাইব্রেট করতে লাগলো উষার। উষা শুয়ে থেকেই ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকায়। আননোন নাম্বার থেকে আসা সদ্য এসএমএসটা চোখে পড়তেই লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলে। স্ক্রিনে জলজল করছে, আমি তৃষ্ণার্ত খুব, তোমার নরম ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে রূপাঞ্জল। লাল রেশমি সুতোর তৈরি কুর্তি, সাথে জিন্স পরনে, এক হাতে সুতোর কারুকাজ করা চুড়ি, গলায় সাদা স্ক্রাব ঝুলিয়ে রেখেছে। সাহিত্যিক ভাষায় বলতে গেলে ডাগর ডাগর চোখে ঘন কালো কাজলের প্রলেপ, পিঠমোড়া লম্বা কেশগুচ্ছ বেনি করে বাঁধা। কুর্তিতে আঁকা গোলাপ ফুলগুলো যেন ফুটে উঠেছে, যা উষার গড়ন ও রূপের সঙ্গে বেশ মানিয়ে গেছে। সামনে ক্লাস চলছে, অথচ ওর মনোযোগ অন্য কোথাও। চিকন ঠোঁট জোড়ার মাঝে কলম চেপে সামনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বাকি সব স্টুডেন্টরা মনোযোগ সহকারে কিছু নোট করছে। ব্যতিক্রম শুধু উষার বেলায়। ঠোঁট থেকে কলম নামিয়ে সাদা খাতায় কিছু আঁকিবুকি করছে, হয়তো কোনো ফুল বা কোনো পাখি, অস্পষ্ট সবকিছু। উষার পাশে বসা মারোয়া ওকে বেশ কয়েকবার সতর্ক করেছে ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য, তবে উষা নিজের মতো। এমন সময় সামনে গম্ভীর স্বর ভেসে আসে। উপস্থিত সকলেই তাকায় সেই দিকে। সবাই কৌতূহল চোখে সেদিকে তাকিয়ে থাকলেও উষার হুঁশ ফিরে মারোয়ার ধাক্কাতে। মিস উষা, আপনি মনে হয় অন্যমনস্ক। একজন মেডিকেল স্টুডেন্টের জন্য যা খুবই লজ্জাজনক। আপনার নিজের ক্লাসে আরও ফোকাস করা দরকার, অন্তত নিজের ভবিষ্যতের কথা ভেবে। উষা মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সবাই যে ওর দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে সেটা বুঝতে পারে। মাথা নুইয়ে বলে ওঠে নম্রভাবে, সরি স্যার, নেক্সট টাইম হবে না। ঠিক আছে, বসো। ফিজিওলজির ক্লাসে শরীর কিভাবে কাজ করে, যেমন শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, স্নায়ুতন্ত্র, হরমোনের লম্বা একটা লেকচারের মধ্যে দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে যায় স্যার। স্যার চলে যেতেই তোড়জোড় শুরু হয়ে যায় ব্যাগ গোছানোর। আজকের দিনের শেষ ক্লাস ছিল, আপাতত ছুটি। উষাও আনমোনা ভাব নিয়ে ব্যাগ গুছিয়ে ক্লাসের বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন মারোয়াও আসে সাথে। দুজন একসাথে করিডোর দিয়ে হাঁটতে থাকে। এমন সময় উষা কারো বুকের সাথে গিয়ে বাড়ি খায়। উষার কপাল গিয়ে ঠেকে ধাতব কিছুতে। কপাল ঘষতে ঘষতে চোখ তুলে সামনে তাকাতেই ওর চোখ চড়ক গাছ। সামনে দাঁড়িয়ে আছে ইন্তেশার, হাত দুটো বুকে ভাঁজ করে। ইন্তেশারের গলার স্টেথোস্কোপে উষার কপাল লেগেছে। এইদিকে দাঁড়িয়ে থাকা ইন্তেশার উষার অন্যমনস্কতা লক্ষ্য করে। উষাকে বলে লেগেছে কিনা, তবে উষা নাকচ করে, তার লাগেনি। ইন্তেশার আর কথা বাড়ায় না, বরং যে জন্য এসেছিল সেটা আগে বলা উচিত ভেবে ইন্তেশার বলে ওঠে, চলো তোমাকে আজকে ঘুরিয়ে আনি, বাইক এনেছি। উষা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপনার সাথে কোথাও যাচ্ছি না আমি, সামনে থেকে সরুন, বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে, মা চিন্তা করবে তাছাড়া। ইন্তেশারও নাছর বান্দা, যে করেই হোক উষাকে সাথে করে নিয়েই যাবে। এক পা উষার দিকে এগিয়ে আসে ইন্তেশার। ঠিক উষার নাক ইন্তেশারের বুক বরাবর ছুঁই ছুঁই। উষার কানের কাছে ধীমি সুরে শুধায়, তুমি আমার সাথে না গেলে মারোয়া সাক্ষী, তোমায় জোর করে কোলে তুলে নিয়ে যাব আমি। এখন তুমি বলো কি চাও, ভদ্রতার সহিত যাবে না আমি তোমায় কোলে তুলব?
ইন্তেশারের ঠোঁটকাটা কথায় উষা বেজায় বিরক্ত হয়। লোকটার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তাকে জ্বালানো ছাড়া? কথায় কাজ না হলেই অসভ্যতামি শুরু হয়। পাশেই মারোয়া ওদের কাণ্ডে মিটমিট করে হাসছে। মারোয়ার হাসিতে উষার রাগ আরও তীব্র হয়। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে উষা কায়দা করে বলে, আপনি সামনে আগান, আমি যাচ্ছি আপনার সঙ্গে, কোলে নিতে হবে না। উষা রাজি হয়ে যাওয়াতে ইন্তেশারের ঠোঁটে এক ফোঁটা মৃদু হাসি খেলে যায়। আর কোনো কথা বাড়ায় না, বরং এক মুহূর্তের জন্য মারোয়ার মুখের দিকে তাকায় এবং তারপর ধীর পায়ে হাঁটতে শুরু করে সামনের দিকে। অন্যদিকে উষা নিজের মনে স্থির করে নিয়েছে সে কোনোভাবেই যাবে না। মনটা তার নানা দ্বিধায় ভরে যায়। কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়? ঠিক তখনই মাথায় আসে এক দারুণ বুদ্ধি। সময় নষ্ট না করে উষা হঠাৎ নিজের বাম হাত বাড়িয়ে দেয়। মারোয়ার বাম হাত আঁকড়ে ধরে নিজের হাত গুজে দেয় আর চোখের পলকেই সামনে দৌড়ে যায়। ঘটনাটা এতটাই আকস্মিক যে ইন্তেশার এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পেছনে চেয়ে রয়। উষার ঠোঁটে দুষ্টু হাসি ফুটে ওঠে, যেন সে নিজের জয়ের আনন্দে ভেসে যাচ্ছে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। কয়েক কদম এগোনোর পরই সে টের পায় কেউ শক্ত করে ওর ডান হাত টেনে ধরেছে। শীতল শিরশিরে অনুভূতিতে শরীর কেঁপে ওঠে উষার। পেছনে তাকাতেই চোখে পড়ে ইন্তেশারের কঠিন দৃষ্টি। অদম্য শক্তিতে সে উষার হাত চেপে ধরে রেখেছে। এইদিকে মারোয়া দাঁড়িয়ে যায় হতবাক হয়ে। কি ঘটেছে, আদৌ কি হতে যাচ্ছে তা কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না। এক মুহূর্ত আর দেরি করে না ইন্তেশার। উষাকে টেনে কাছে আনে, তারপর হঠাৎ শক্ত বাহুতে তুলে নেয় পাঁচ কোলে। উষার মুখ ফ্যাকাশে হয়ে যায় ভয়ে। স্বভাবতই সে ইন্তেশারের গলা শক্ত করে জড়িয়ে ধরে। বুকের ভেতর তার হৃদস্পন্দন যেন ছুটে চলছে তীব্র ভয়ে ও লজ্জায়। ইন্তেশার একবারও পেছনে তাকায় না। দৃঢ় পদক্ষেপে করিডোর পেরিয়ে সোজা নিচে নেমে যায়। চারপাশের পরিবেশ নিস্তব্ধ। উষা শুধু অনুভব করে তার নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। পুরোটা সময় বন্দী হয়ে আছে ইন্তেশারের অপ্রতিরোধ্য শক্তি আর ইচ্ছের কাছে। এদিকে যাওয়ার আগে শুধু ইন্তেশার মারোয়াকে বলে, তুমি বাসায় চলে যাও মারোয়া, উষাকে আমি ড্রপ করব ঠিক সময় মতো। কি হলো, এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? কিছু না বলেই মুখ ফিরিয়ে নেয় ইন্তেশার। রমনা পার্কের বিশাল এক বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে ওরা দুজন। চারদিকে বিকেলের কমলা আভা ছড়িয়ে পড়েছে, যেন প্রকৃতিই তাদের মুহূর্তটাকে রাঙিয়ে তুলতে চাইছে। বাইকের উপর বসে আছে উষা। মনের সুখে আইসক্রিম খেতে খেতে মাঝে মাঝে হাসছে। ঠোঁটের কোণে মিষ্টি রং খেলছে। অন্য হাতে শক্ত করে চেপে ধরে আছে একগুচ্ছ রঙিন বেলুন, যেন শৈশব এখনো হাত ছাড়া হয়নি। এই তো কলেজ হতে বেরিয়ে ইন্তেশার সোজা উষাকে নিয়ে এসেছে এখানে। উষা রাগ দেখালেও ভেতরে ভেতরে সে মুহূর্তটা উপভোগ করছে নিঃশব্দে। হৃদয়ের গোপন আনন্দ তার চোখ মুখ লুকাতে পারছে না একটুও। অন্যদিকে ইন্তেশার এক দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে। চোখে এক ধরনের নিঃস্বার্থ দৃষ্টি, গভীর আবিষ্ট থেমে থাকা। উষার ঠোঁটে লেগে আছে সামান্য আইসক্রিমের দাগ। ইন্তেশারের ইচ্ছে হচ্ছে নিজের ওষ্ঠ দিয়ে দাগটুকু মুছে দিতে, তবে নিজেকে সামলায় ইন্তেশার। নিজের অদম্য ইচ্ছাকে অদৃশ্য এক বাঁধনে বেঁধে রাখে। বুকের ভেতরের তীব্র স্পন্দন। নিজেকে অসহায়ভাবে পাগল মনে হতে থাকে ওর। মেয়েটা তিলে তিলে মারছে ওকে। ইন্তেশার ভালো করেই বুঝতে পারে। কি হলো, আপনি আমার আইসক্রিমের দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? খেতে চাইলে বলুন, দিচ্ছি আমি। এভাবে তাকিয়ে থাকবেন না দয়া করে, আমার পেট খারাপ হবে। উষার কথায় ইন্তেশারের হুঁশ ফেরে। মেয়েটা কি তাকে অপমান করছে এইভাবে? আর তাকানোতে নাকি মেয়েটার পেট খারাপ হবে? কত বড় সাহস, ভাবা যায়? মেয়েটা কি বুঝতে পারে না ইন্তেশার মরে যাবে, তাও কখনো উষার ক্ষতি চাইবে না? মনের মধ্যেই সুপ্ত চিন্তাগুলো চেপে রাখে ইন্তেশার। আপাতত উষাকে মজা দেখানো যাক, তাকে অপমান করার শাস্তিস্বরূপ। ইন্তেশার উষার মুখ বরাবর এগিয়ে যায়। অন্যদিকে সরল উষা ভাবে ইন্তেশার হয়তো আইসক্রিমের জন্য তার দিকে এগিয়ে আসছে। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে উষা ওর আধ খাওয়া আইসক্রিমটা বাড়িয়ে দিয়ে বলে, নিন, আমি একটু খেয়েছি, আপনি 2 বার খাবেন শুধু, বাকিটা আমি খাবো। সম্পূর্ণ খাবেন না কিন্তু ডাক্তার সাহেব, আগেই বলে দিলাম। শান্তভাবে মাথা দুলিয়ে ইন্তেশার হ্যাঁ বোঝায়। উষা যা বলেছে সে তাই করবে। হঠাৎই কোনো পূর্বাভাস ছাড়াই ইন্তেশার ঝুঁকে আসে। তার তপ্ত ঠোঁটজোড়া নিঃশ্বাসের মতো নিঃশব্দে ছুঁয়ে বসে উষার ঠোঁটে লেগে থাকা আইসক্রিমে। মিষ্টি শীতল স্বাদের সাথে মিশে যায় নিষিদ্ধ উষ্ণতার দহন, যেন বরফ গলে যাচ্ছে আগুনের স্পর্শে। উষার চোখ বিস্ফোরিত হয়ে যায়, শরীর জমে যায়। নিজের জায়গায় ভেতরে ভেতরে অচেনা এক স্রোত বয়ে যায় রক্তে। হাত পা কাঁপতে থাকে অদ্ভুত এক অনুভূতিতে। নিঃশ্বাস আটকে আসে ওর আবেশে। হাতে ধরা বেলুনের গুচ্ছ ফসকে বেরিয়ে যায় আঙুল থেকে। রঙিন বেলুনগুলো ভেসে ওঠে বিশাল বটগাছের ডালে। উষা যেন ভুলে যায় চারপাশের অস্তিত্ব। ইন্তেশার একটুখানি বিরতি নেয়, কিন্তু চোখে তখনও জ্বলছে তীব্র নেশা। ইন্তেশার মিটিমিটি হাসে উষার অবাক, অসহায় আর লজ্জা ভেজা চেহারা দেখে। আরও লজ্জায় ফেলতে বলে ওঠে,
ভ্যানিলা ফ্লেভার। এর আগে তো ফ্লেভারটা এত ভালো লাগেনি আমার, তবে আজ অমৃত লাগছে। মন বলছে সম্পূর্ণ খেয়ে ফেলি। তবে এত ভালো লাগার কারণটা কি? তুমি অনুমতি দিলে আরেকবার টেস্ট করে দেখব কি? কারণটা যেভাবেই হোক আমাকে বের করতে হবে বলে আমি মনে করছি। ইফ ইউ অ্যাগ্রি, আই উড লাইক টু ট্রাই এগেন রূপাঞ্জল। উষা নড়ে চড়ে বসে, লজ্জারাঙা মুখটা নুইয়ে ফেলে, শক্ত হাতে জামার এক অংশ চেপে ধরে, অন্য হাত ঠোঁটের ওপর চেপে বেসামাল সুরে বলে, আপনি বজ্জাত গ্রহের প্রেসিডেন্ট, ইতর অসভ্য বর্বর ঠোঁট কাটা প্রাণী। আমাকে হুটহাট আর এভাবে ছুবেন না বলে দিচ্ছি। আর একবার এমন করলে আপনাকে পুলিশে দেব, নারী নির্যাতনের মামলা দেব। একটা না 5টা কেস হবে আপনার নামে। শেষবার বলছি, আমাকে ছোবেন না। আমার কেমন কেমন হয়? ইন্তেশার প্রত্যুত্তরে জিজ্ঞেস করে, কেমন হয় বেবি গার্ল? জানি না, উষার সোজা জবাব। আমি কি ভালোবাসো? আমি ছুঁয়ে দিলেই কাঁপাকাঁপি শুরু হয়। কেমন কেমন হয়? লক্ষণ কিন্তু খারাপ মিস উষা। আপনার উচিত আমার কাছে থেকে ট্রিটমেন্ট নেওয়া। উষা আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। অবুঝ একরকম অনুভূতি আর লজ্জার মিশ্রণে বাইক থেকে তাড়াতাড়ি নেমে পড়ে। পা নামানোর ভঙ্গিটাই যেন উষার অস্থিরতার পরিচয় দেয়। তারপর হনহনিয়ে হাঁটা শুরু করে সামনের দিকে। চুলগুলো বাতাসে উঠতে থাকে হাঁটার তালে তালে। সেই চলার ভঙ্গিতে ফুটে ওঠে অনমনীয় জেদ। এদিকে পেছনে দাঁড়িয়ে থাকে ইন্তেশার। চোখ দুটো অদ্ভুত এক প্রশান্তিতে ভরে আছে। ঠোঁটের কোণে খেলা করছে মিষ্টি অথচ কৌতুক মাখা এক হাসি। উষার দ্রুত চলে যাওয়া সেই রাগ ভরা হাঁটার দৃশ্য যেন ইন্তেশারের কাছে এক অন্যরকম আনন্দ এনে দিতে থাকে। উষা যতই রাগ দেখাক না কেন, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি অভিমান সব শেষ পর্যন্ত ঘুরে ফিরে তার কাছেই এসে থামবে। ইন্তেশার দাঁড়িয়ে থাকে সেখানেই চুপচাপ। হাসিটা আরও গভীর হয় তার ঠোঁটে, যেন সে আগেই বুঝে ফেলেছে এই ছোট্ট দূরত্ব বেশিক্ষণ স্থায়ী হবে না। উষার প্রতিটি অভিমান, প্রতিটি তাড়াহুড়া শেষ পর্যন্ত সেই গলিয়ে দিতে পারবে নিজের মতো করে। বটগাছটার নিচে দাঁড়িয়ে বিড়বিড় করে, শোনো মেয়ে, তুমি যেমন কৃষ্ণচূড়ার লাল আগুন, যেখানেই থাকো না কেন তোমার উপস্থিতিতে আমার চারপাশ প্রেমে রঙিন হয়ে ওঠে। চারদিকে সন্ধ্যার আবেশ নেমেছে। বিকেলের লাল আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তের আকাশে। গাছের ফাঁক গলে আসা আলো নিভে এসেছে। চারপাশ ঢেকে যাচ্ছে ক্রমশ অন্ধকারের ঘন পর্দায়। হালকা বাতাসে দিনের ক্লান্তি মিশে গিয়ে পরিবেশটাকে করে তুলেছে আরও নিস্তব্ধ, যেন প্রকৃতিও দিনের সব কোলাহল গুটিয়ে নিয়ে শান্ত হয়ে যাচ্ছে। সন্ধ্যার এই নীরবতা ধীরে ধীরে গভীর অন্ধকারে ডেকে নিয়ে যাচ্ছে রাতকে। এদিকে শাহ আলম নিবাসের লিভিং রুমে বসে আছে উর্মি মির্জা। বাহারি সব খাবারে টিটেবিল ভরিয়ে ফেলেছে বাড়ির গিন্নিরা। তখনও কেউ শান্ত নেই, যেন বিশেষ কিছুর আয়োজন করেছে আজকের সন্ধ্যা রাতে। রান্নাঘরে ব্যস্ত হাতে উষানী আলম আর আঞ্জুমান সালাদ কাটছেন রাতের ডিনারের জন্য। উষানী আলমরা 2 বোন। উর্মি মির্জা নিজ হাতে ছোট থেকে বড় করেছে উষানীকে, সেজন্য বড় বোনের প্রতি ওনার ভালোবাসা শ্রদ্ধা বরাবরই বেশি। উষানী আলমের মুখের কোণে মিষ্টি এক হাসি লেগে আছে, যেন সরতেই চাইছে না সেই হাসি। হাসির কারণ যে তার বোন, তিনি আনন্দিত না হয়ে পারছেন না। এদিকে ততক্ষণে অফিস থেকে বাড়িতে ফিরেছেন বাড়ির 2 কর্তা। আনোয়ার সাহেব একজন ব্যবসায়ী, তিনি নিজের কর্মস্থলে ছিলেন। আজ বড় একটা ডিল ফাইনাল হয়েছে ওনার, তিনিও খুশি। আর ইয়ানুর সাহেব সরকারি লোক, তিনি বাড়ি ফিরেই ফ্রেশ হতে চলে গেছেন। বাড়ির বড়রা যে যার মতো ঘরে যেতেই এবার আসে জিয়ান সহ আয়ান। ওরা 2 ভাই সোজা নিজের মায়ের কাছে গিয়ে বসে পড়ে। ততক্ষণে আঞ্জুমান উষানী লিভিং রুমে এসে বসে পড়েছে। নিজের খালাকে দেখা মাত্রই 2 ভাই সালাম দিয়ে কুশল বিনিময় সেরে ফেলে। কিছু স্ন্যাক্স বাড়িয়ে দেয় 2 ভাইয়ের দিকে আঞ্জুমান। মুখে হাসি টেনে সোজা উর্মি আলমকে বলে ওঠে, আপা, আপনার মনে হয় না এমন সময় প্রস্তাব রাখা উচিত না? মেয়েটা সবে কলেজে যাচ্ছে, স্বপ্নের শুরু। এর মধ্যে এমন কিছু হলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। আমরা জানি জিয়ান ভালো ছেলে, আমাদের মেয়েকে ভালো রাখবে, তবে এভাবে হুট করে এত বড় প্রস্তাব মানতে কষ্ট হচ্ছে। আঞ্জুমানের কথা কর্ণধার হতেই জিয়ান চোখ তুলে তাকায়, তবে কিছু বলে না, নীরব ভূমিকা পালন করে। এদিকে উষানী আলমও চুপ, তিনি তার জায়ের ওপর কথা বলার সাহস পান না। মেয়ে তার হলেও আঞ্জুমান বড় করেছেন অনেক যত্নে, বাড়ির সকলের চোখের মণি। এর মধ্যে নড়ে চড়ে বসে উর্মি মির্জা। সামনের দিকে একটু এগিয়ে এসে আঞ্জুমানের হাতের উপর নিজের হাত রাখে, নিজের হাত জোড়া দিয়ে চেপে আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, আমরা শুধু কাবিন করে রাখবো, তারপর 2 বাড়ির যাতায়াত তো লেগেই থাকবে। উষার ইচ্ছে মতো পরবর্তীতে আমরা ধুমধাম করে বিয়ের আয়োজন করব। জিয়ানের বয়স হচ্ছে, আর উষাকে আমাদের অনেক পছন্দ, সেজন্য আর দেরি করতে চাচ্ছি না আপা। তবে উষার মতামত ছাড়া আমি হ্যাঁ বলতে পারছি না। বাড়ির কর্তারা আসুক, তারপর না হয় বাকি কথা হবে। এখন কিছু তো মুখে দিন, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এইদিকে বাড়ির 2 কর্তা লিভিং রুমে হাজির। উর্মি আলম প্রথমে কিছুটা সংকোচ করলেও পরবর্তীতে সাহস করে নিজের প্রস্তাব রাখেন বাড়ির কর্তাদের কাছে।
শুরুতে নীরব থাকেন দুই কর্তা, যেন ভেবে নিচ্ছেন তারা অনেক কিছু। তবে শেষমেশ ভালো পরিবার, ভালো ছেলে আর মেয়ে কাছেই থাকবে ভেবে সম্মতি দেন। তবুও শর্ত জুড়ে দেন, উষার মতামত না জেনে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাকি কথাবার্তা পাকা করার আগে তার ইচ্ছেই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার মুখে তখন হাসি ফুটে ওঠে, শুধু জিয়ানের ছাড়া। তার চোখে মুখে ভিন্ন রকম অস্থিরতা, মনের ভেতর চলতে থাকে অন্যরকম হিসেব নিকেশ। সে তো বারবারই বলেছিল মাকে কাবিনটা আজ করার প্রস্তাব রাখতে, কিন্তু তার কথা যেন কান দিল না। উষাকে সে যত তাড়াতাড়ি সম্ভব নিজের করতে চায়। এইভাবে আর মেয়েটাকে দূরে রাখতে তার একদম ভালো লাগছে না। বাড়ির পরিবেশ শান্ত হলেও জিয়ানের অন্তরে জ্বালা যেন আরও বেড়ে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে কোনো না কোনোভাবে এই ব্যাপারটা সে ত্বরান্বিত করবে। ততক্ষণে সন্ধ্যা শেষে রাত নেমে এসেছে। আলো আধারের মধ্যে আলোচনাটা যেন আরও গভীর হয়ে উঠেছে। কথার ফাঁকে উষার কথা জিজ্ঞেস করতেই উষানি জানায় উষা তার বান্ধবীর জন্মদিনে যোগ দিতে গেছে। সন্ধ্যার মধ্যেই ফেরার কথা। 7:15 মাথায় উষা বাড়ি ফেরে। মুখে লজ্জা, ঠোঁটে হাসি নিয়ে সদর দরজা পেরিয়ে ওপরে যেতেই নজরে আসে বসার ঘর ভর্তি মানুষ। এদিকে উর্মি মির্জা উষাকে দেখা মাত্রই ওকে কাছে ডাকে। উষাও বাধ্য মেয়ের মতো চুপচাপ খালামণির কাছে যায়। মনের মধ্যে উষার অস্থিরতা কাজ করছে। সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। উষা অনুভব করতে পারে ওর অস্বাভাবিক হৃদস্পন্দন। ছোট ছোট পায়ে উর্মির সামনে দাঁড়াতেই নিজের পাশে বসিয়ে নেয় উর্মি মির্জা। উষার কপালে আদরের স্পর্শ দিয়ে বলে, মামুনি, ফ্রেন্ডসের জন্মদিন কেমন কাটল? উষা আস্তে মাথা দুলিয়ে বলে, ভালো খালামণি। উষার থুতনি ধরে উঁচু করে উর্মি মির্জা মমতা ভরা চোখে বলে ওঠে, উষা মামুনি, খুব শীঘ্রই তোমাকে আমার পুত্রবধূ করছি। এমন সোনার টুকরোকে আর এইভাবে রাখবো না। আমার হাতের আচার খাওয়ার জন্য কষ্ট করে মির্জা বাড়িতে যেতে হবে না। তার থেকে বরং সারা জীবনের জন্য বিনা কষ্টে আচার খাওয়ার ব্যবস্থা করছি। ভালো না মামুনি? যার ভয় পেয়েছিল ঠিক তাই। উষার গা কেমন দুলিয়ে ওঠে। সে তো তার রেড চেরিকে ভালোবাসে, যতই না স্বীকার করুক। তবে উষা জানে কতটা তীব্রভাবে সে ইন্তেশারকে চেয়েছে। উষা নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। আর এক মুহূর্ত এখানে থাকলে হয়তো উষা পাগল হয়ে যাবে। তাড়াহুড়ো করে উঠে সিঁড়ি বেয়ে ওপরে যেতেই সবাই হেসে ওঠে। হয়তো ভাবছে উষা লজ্জা পেয়েছে, কিন্তু উষা উপরে যেতেই পেছনে থাকা আন্নি ওর পেছনে ছোটে। মেয়েটা যে কষ্ট পেয়েছে আন্নি বুঝতে পারে। পরিবারের মুখ চেয়ে মেয়েটা চুপ করে চলে গেছে। কেউ বুঝতে পারেনি। আন্নি যতক্ষণে উপরে উঠেছে ততক্ষণে উষা নিজের দরজা লাগিয়ে ফেলেছে। শত দরজা ধাক্কা দিয়েও খুলতে পারেনি দরজা। কোনো কিছু না ভেবেই আন্নি মোবাইলে কিছু একটা টাইপ করে পাঠিয়ে দেয় কাউকে, আর নিজে মনমরা হয়ে চলে যায় নিজের ঘরে। এদিকে উষা ওয়াশরুমের ভেতরে হাউমাউ করে কাঁদছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মিশে যাচ্ছে টানা শাওয়ারের পানির সাথে। বিন্দু বিন্দু পানি উষার সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। কাপড়গুলো ভিজে লেপ্টে আছে গায়ে, যেন উষা নিজেকে লুকাবার শেষ আশ্রয় খুঁজে নিয়েছে পানির আড়ালে। এদিকে শাওয়ারের নির্দয় স্রোত উষার মুখ বেয়ে জল ধরে নেমে যাচ্ছে বুকের দিকে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে উষা। কোনোভাবে কান্না থামাতে পারছে না। পানি আর অশ্রুর ফারাক যেন মুছে গেছে। দুয়ে একাকার হয়ে গড়িয়ে পড়ছে অবিরাম। চুল ভিজে কাঁধের ওপর লেপ্টে গেছে। ঠান্ডা পানির স্পর্শে উষার শরীর কেঁপে উঠছে বারবার। উষা বারবার নিঃশ্বাস নিতে গিয়ে হোঁচট খায়। কান্নায় গলা ভেঙে আসছে। পানির নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উষা বিড়বিড় করে বকতে থাকে, আই লাভ ইউ রেড চেরি, আই লাভ ইউ, আই কান্ট লিভ উইদাউট ইউ। ইস, হাতের কি অবস্থা করেছিস! তুই কি নিজেকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিস? ছাড় তো, কিছু হয়নি আমার, সামান্য কেটেছে। রাফাত পুনরায় হাত টেনে ধরে চিন্তিত স্বরে বলে, সামান্য কেটেছে? গভীরভাবে ক্ষত হয়েছে, হাতটা ফুলে আছে। তুই এইসব পাগলামো করলে কি সব ঠিক হয়ে যাবে? এইসব বন্ধ কর ইনু। আঙ্কেল আন্টির সাথে কথা বলে ওই বাড়িতে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা কর। আর তুই যেভাবেই হোক উষার সাথে কথা বল, ওকে মানিয়ে ফেল। উষা যতক্ষণ না আমায় নিজের মনের কথা বলছে ততক্ষণ আমি চুপ থাকবো। আর বিয়ে তো আমি কখনোই হতে দেব না। ভালোভাবে না মেনে নিলে কিভাবে জোর করতে হয় সেটা ইন্তেশার ভালোভাবেই জানে। এইদিকে অতক্ষণে রাফাত তুলো হাতে ক্ষত পরিষ্কার করছে, অ্যান্টিসেপটিক ব্যবহার করছে তুলো দিয়ে যত্ন সহকারে। ডান হাতের তালুতে কাঁচের টুকরো গেঁথেছে। কিছুক্ষণ আগে জিয়ানের কথা জানতে পেরে রাগের বশে সজোরে ঘুষি মেরে বসেছে দেয়ালের সাথে লাগোয়া গোলাকৃতির মিররটাই। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায় স্বচ্ছ মিরর। ফলাফলস্বরূপ গেঁথে গেছে ডান হাতের তালুতে। ভাঙা কিছুর শব্দে পাশের ঘর থেকে রাফাত ছুটে এসে এমন ঘটনার সম্মুখীন হয়। এদিকে রাফাত টেনে কাঁচের টুকরো বের করা মাত্রই গলগল করে রক্ত ছড়িয়ে পড়েছে। রক্ত দেখে রাফাত বিচলিত হলেও খবর নেই ইন্তেশারের। যেন রোজকার ঘটনা তার, এতে কিছুই যায় আসে না। নিস্তব্ধ ঘরের ফাঁকা দেয়ালে শূন্য চোখে তাকিয়ে আছে, যেন মনের মধ্যে কিছুর হিসেব নিকেশ করছে। এর মধ্যে ডান হাতটা সতর্কতার সাথে ব্যান্ডেজে মুড়িয়ে ফেলল রাফাত। প্রফেশনাল ভঙ্গিতে সম্পূর্ণ কাজ শেষ করে উঠে চলে যায় ওয়াশরুমে। হাতে রক্ত লেগেছে, ধুয়ে ফেলতে হবে। রাফাত চলে যেতেই ইন্তেশার উঠে দাঁড়ায়। সোজা হেঁটে বারান্দায় গিয়ে ডিভানে বসে পড়ে।
ভাবছে উষাকে কল করবে কিনা। আন্নির ভাষ্যমতে উষা দরজা লক করেছে অনেক আগেই, এখনও খোলেনি। ইন্তেশারের দুশ্চিন্তা হতে থাকে, মেয়েটা কষ্ট পাবে, তবে মুখ ফুটে কিছু বলবে না। ইন্তেশারও নাছোড়বান্দা, মনের খবর জেনেই ছাড়বে। কি হলো, কি ভাবছিস? কিছু না। বিয়ে ভাঙার কোনো আইডিয়া পেলি? আমার মন বলছে উষা না করবে, আর উষা না করলেই দেখবি বিষয়টা আর বাড়াবাড়ি হবে না। তখন আমরা তোর আর উষার প্রস্তাবটা রাখতে পারবো। ইন্তেশার আর কথা বাড়ায় না, কথার বিপরীতেও কিছু বলে না। বাইরে নিকষ কালো অন্ধকার, দূরের ব্যস্ত শহরের বাহারি ক্ষীণ আলো আসছে লনের দিকে, সাথে বয়ে আসছে অনিশ্চিত ভবিষ্যৎ, ভয় আর অপূর্ণতার গল্প। মাংসপেশির আড়ালে থাকা হৃদয়টা আজ খুব বেসামাল। ইন্তেশার বাইরে চেয়ে লম্বা করে শ্বাস টানে, আবার সাথে সাথে ছেড়ে দেয়। ফোন ঘেটে কল দেয় উষার নাম্বারে। একবার দুইবার করে 15টা কল দিলেও ওপাশ থেকে ভেসে আসে শুধু মহিলার কণ্ঠস্বর। ফোনটি বন্ধ রয়েছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ইন্তেশারের রাগ হু হু করে বাড়তে থাকে। মেয়েটা কি তাকে টেনশনে ফেলে মজা নিচ্ছে? একবার শুধু নিজের করুক, তারপর বোঝাবে মজা। খুব বার বেড়েছে, এর শাস্তি পাবে। ইন্তেশার আর বসে থাকতে পারে না, উদাসীন চোখে ফোনটা হাতে নিয়ে রুমের দিকে যায়। কালকে অপারেশন আছে, আর দেরি করলে চলবে না। প্রফেশনাল জীবনে আবেগের কোনো দাম নেই, এটা ইন্তেশার ভালো করেই জানে। এদিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে উষা। ফোনটা মেঝেতে অবহেলায় পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা টুকরো। বুঝতে বাকি নেই ফোনটা ভেঙে ফেলা হয়েছে। উষার পাশে বসে আছে আন্নি। আন্নিরও চোখের কার্নিশে পানি চিকচিক করছে, আর ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে উষানি। চোখের সামনে কিছুক্ষণ আগের ঘটনা ভেসে উঠেছে। মেয়ের আকুতি ভরা কণ্ঠস্বর কানে বাজছে, বারবার মিনতি করে বলছে, মা, আমি অন্য কাউকে ভালোবাসি, এই বিয়ে কোনোভাবেই সম্ভব না। আমি কোনোভাবেই জিয়ান ভাইয়াকে বিয়ে করতে পারবো না। সবসময় যাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছি তাকে কিভাবে নিজের স্বামী মেনে নেব? আমি রাজি না মা, তুমি প্লিজ জোর করো না। মেয়ের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তবুও নিজেকে সামলে উষানি জিজ্ঞেস করে, ছেলেটা কে? মাথা নিচু করে ফেলে উষা, জামার একাংশ আঙুলে গুটাতে থাকে। মায়ের কাছে নিজের ভালোবাসার কথা বলতে লজ্জা, ভয়, সংকোচ সবকিছু যেন চেপে ধরেছে। তবুও আমতা আমতা করে বলে, অহনা আপুর দেবর, ডাক্তার সাহেব মা। উষানি আলমের শরীর অস্বাভাবিকভাবে দুলে ওঠে, জায়গা থেকে কয়েক কদম পিছিয়ে যায়। মেয়ের সরল মুখে তাকিয়ে তিক্তস্বরে জিজ্ঞেস করে, তার আসল পরিচয় জানো? আদৌ কে সে? উষা তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, আমি জানি মা, উনি আমাদের কাছে সব লুকাতে বললেও আমি চিনে ফেলেছি। মা, প্লিজ বিয়ে নিয়ে জোর করো না, আমি ভালোবাসি আমার রেড চেরিকে। সপাটে উষার নরম গালে চড় মেরে বসে উষানি। প্রথম ও শেষ সন্তান হিসেবে যেই মায়ের গায়ে কোনোদিন ফুলের টোকাও দেয়নি, আজ সরাসরি চড় বসালো। মেয়েটা বারবার ভালোবাসার কথা বলে বেহায়াপনা করছে। মা হিসেবে মেয়ের জীবনে অনিশ্চিত স্বামী জুটুক, এটা কে চাইবে? উষানিও চায় না ইন্তেশারের সঙ্গে মেয়ের সম্পর্ক হোক। চোখের সামনে ভেসে ওঠে 8 বছর আগেকার ঘটনা, যেদিন রাতের অন্ধকারে দেশ ছেড়েছিলেন। আবার ভেসে আসে গত সপ্তাহের হুমকি মাখা চিঠি। এত বছর পর আবারও হুমকি ফিরে এসেছে। আসন্ন ভয়াবহতা উষার জীবন কেড়ে নিতে পারে। কোনোভাবেই উষানি চায় না ইন্তেশার তার মেয়ের জীবনে আসুক। ছেলে হিসেবে ইন্তেশার কোটিতে একটা, তবে যে ছেলের পেছনে এমন শত্রু লেগে আছে, তার জেরে মেয়ের ক্ষতি হবে না, এর গ্যারান্টি কে দেবে? আমি তোমার খালামণিকে কথা দিয়েছি, জিয়ানের বউ হবে তুমি। এটাই আমার ফাইনাল ডিসিশন। চুপচাপ মেনে নিতে হবে। তোমার স্বামী হবে জিয়ান, ইন্তেশার নয়। টলমলে চোখে মায়ের দিকে তাকায় উষা। গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট, রক্তিম হয়ে ফুলে আছে গাল। তবুও 1 পা 2 পা করে এগিয়ে এসে মায়ের সামনে দাঁড়ায়। হাত বাড়িয়ে মায়ের 2 হাত টেনে ধরে, নরম হাতে শক্ত করে চেপে ধরে। কণ্ঠ রোধ হয়ে আসে কান্নায়, তবুও নরম স্বরে বলে, মা। উষানি মুখ ফিরিয়ে নেয়, কোনো জবাব দেয় না, বরং হাত ছাড়াতে চাইলে উষা আরও শক্ত করে ধরে। মুহূর্তের মধ্যেই হুহু করে কেঁদে ওঠে উষা। ঘরটা আরও নিস্তব্ধ হয়ে ওঠে তার কান্নায়। বাইরে তখনও গভীর রাত। আকুতি ভরা কণ্ঠে উষা আবারও বলে, মা, এইভাবে মুখ ফিরিয়ে নিও না। তুমি কথা না বললে যেমন আমার দম বন্ধ হয়ে আসে, তেমনি ওনাকে ছাড়া আমার সব শূন্য লাগে। তুমি আমাকে যেমন অনেক কষ্টের পর পেয়েছ, আমিও দীর্ঘ 8 বছর পর নিজের প্রথম অনুভূতি, আবেগ আর ভালোবাসার মানুষটাকে পেয়েছি। এই জায়গায় আমরা কি একই অবস্থায় নেই? উষার কথায় রেগে তাকায় উষানি। এক ঝটকায় হাত ছাড়িয়ে বলে, তুমি খুব বাড়াবাড়ি করছো উষা। আমার মেয়ে হয়ে এতটা বেহায়াপনা করবে তুমি ভাবিনি আমি। তুমি তোমার পরিস্থিতির সাথে আমার অবস্থান মেলাতে চাও? দুইটা সম্পূর্ণ আলাদা। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, বিয়েটা খুব দ্রুতই হবে। তুমি মুখ খুললে আমি ভুলে যাব আমি তোমার মা, ভুলে যাব তুমি আমার মেয়ে, ভুলে যাব রক্তের সম্পর্কও। উষার পা দুলে ওঠে, নিজেকে সামলাতে না পেরে টালমাটাল হয়ে পড়ে যায় মেঝেতে।
ছুটে গিয়ে মেয়েকে ধরতে চান উষানি, কিন্তু উষা হাত উঁচিয়ে বারণ করে। পুতুল আদলের মেয়েটার মুখেই স্পষ্ট অভিমান ফুটে উঠেছে। মেয়ের চোখে নিজের প্রতি ঘৃণা উপলব্ধি করছেন উষানি। চোখ নামিয়ে বিছানার একপাশে বসে পড়েন। এমন সময় হুট করে দরজার নব মুচড়ে ঘরে প্রবেশ করে আন্নি। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, ভেবেছিল চলে যাবে, কিন্তু পারেনি। সোজা এসে বসে পড়ে উষার পাশে। ততক্ষণে উষার লালাপ গালে কালচে দাগ বসে গেছে। বুকটা কেঁপে ওঠে আন্নির। সত্যি কি ভালোবাসার শক্তি এত? ভালোবাসলে কি এভাবে কাঁদতে হয়? মামির সম্পর্কে ভাঙন ধরে? আন্নি ঠিক জানে না, তবে যেটুকু বোঝে উষার কষ্টটা অনুভব করতে পারে। আন্নি উষার গালে আলতো করে আঙুল ছোঁয়ায়। চোখে পানি চিকচিক করে ওঠে তারও। নিজেকে সামলে চাচির দিকে অনুনয় করে বলে ওঠে, চাচিমা, আপনি উষার প্রতি এতটা কঠোর হবেন না দয়া করে। ইন্তেশার ভাইয়া অনেক ভালো, উষা তার সাথে ভালো থাকবে। আপনি কেন রাজি না? ভালোবাসা যদি পাপ হয়, তাহলে অহনা আপুর বেলায় এত নির্দয় হননি কেন আপনারা? একটু থেমে আবার বলে, বাবা চাচ্চু বলেছেন উষার মতামত সবার আগে। তাহলে আপনি জোর করছেন কেন বিয়েতে? আপনি জোর করলে আমি বাধ্য হয়ে সবাইকে সত্যিটা বলে দেব। উষানি নির্বাক হয়ে যায়। আন্নির প্রতিটি কথা সত্যি, কিন্তু নিজের বোনের প্রতি ভালোবাসা আর মেয়ের ভবিষ্যৎ দুটোকে একসাথে মেলানো যায় না। তাই কিছু না বলে শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকেন ওদের দিকে। এমন সময় কল্পনার জগৎ থেকে হেসে আসে মেয়ের ডাকে। চোখ মুছতে মুছতে উষা কাঁপা কণ্ঠে বলছে, আমার প্রতি এত নিষ্ঠুরতা কেন মা? দাও না আমার ভালোবাসার মানুষটাকে আমার করে নিতে। ফিরিয়ে নাও তোমার কথাগুলো। আমি তোমাকে যেমন চাই তাকেও ঠিক ততটাই চাই। মা, শেষে দেখা যাবে আমায় সুখ দিতে গিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিলে। উষার এই কথাটা সইতে পারে না উষানি। রাজি হবার কথাও ভাবতে পারে না। মেয়ে কষ্টে থাকলেও বেঁচে তো থাকবে, এই ভরসায় যথেষ্ট। পরিবারের বিরুদ্ধে গেলেও যাবে, মেয়ের চোখে ঘৃণার পাত্র হলেও মেনে নেবেন। কিন্তু সত্যিটা তিনি কোনোভাবেই মেয়েকে জানাতে পারবেন না। তার চেয়ে বরং তিনিই থাকুক খারাপের আসনে। মুহূর্তেই শব্দ করে দরজা টেনে ঘর থেকে বেরিয়ে যায় উষানি। উষানি বেরোতেই হু হু করে কেঁদে ওঠে উষা। ভালোবাসার মানুষের জন্য কিভাবে নিজের মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করবে? উষা যে এতটা স্বার্থপর নয়, তবুও মায়ের কথার বাইরে যাবে না সে। মায়ের ইচ্ছে হবে তার সিদ্ধান্ত। পাশে বসা আন্নির কোলে মাথা রেখে ফিসফিস করে বলে, এইসব কাউকে যেন জানাস না, এমনকি আমার অসভ্য ডাক্তার সাহেবকেও না। সেপ্টেম্বর 9, 2025। সকালের মিষ্টি আলো ধরণীর বুকে ছড়িয়ে পড়েছে। পাখির কলতানে শহরের অলিগলি জেগে উঠেছে। শাহ আলম নিবাসে পরিবেশ আপাতত স্বাভাবিক। গতকালের ঘটনার কিছুই জানে না কেউ, তবে মা মেয়ের সম্পর্কে পরিবর্তনের ছাপি স্পষ্ট। আর তার রেশে আন্নিও নীরব। ঘড়িতে তখন 8:30। আন্নি আর উষা কলেজের জন্য প্রস্তুত হয়ে নিচে নামে। দুজনের মুখেই থমথমে ছাপ, বিশেষ করে উষার। বাম গালে 5 আঙুলের দাগ এখনও স্পষ্ট। কালচে ছাপ লেগে আছে নরম ত্বকে। সবার চোখ এড়াতে চুল দিয়ে ঢেকে রেখেছে সে। অন্যদিকে রান্নাঘরে থাকা আঞ্জুমান ডেকে ওঠে নাস্তা করার জন্য, কিন্তু কারো মন মেজাজ ভালো না থাকায় না খেয়েই বেরিয়ে যায় তারা। আঞ্জুমান পেছন থেকে ডাকলেও কেউ ফিরে তাকায় না। শুধু রান্নাঘরের এক কোনায় দাঁড়িয়ে উষানি নিঃশব্দে চোখ মুছে নেয়। ইনু, এভরিথিং ওকে? এত জরুরি তলব করলি কেন? রাফাতের প্রশ্নে মাথা তুলে তাকায় ইন্তেশার। সকালবেলায় টানা ডিউটি থেকে অপারেশন সেরে সবেমাত্র কেবিনে ফিরেছে সে। ক্লান্ত শরীরটা যেন চেয়ারে ভেঙে পড়তে চাইছে, কিন্তু ভেতরের একরেখা জেদে বসে থাকতে দিচ্ছে না। তাই ক্লান্তির মাঝেই রাফাতকে ডেকে পাঠিয়েছে। আর রাফাতও হাজির হয়েছে। এদিকে কেবিনের সঙ্গে যুক্ত ছোট্ট একটা রান্নাঘর। সেখানে সাজানো আছে কফির সামগ্রী, কাপ, বিন, কেটলি, মগ আর কিছু চামচ। শরীর ব্যথায় বিদ্রোহ করলেও ইন্তেশার ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোয়। কপালে চাপা ব্যথা, হাতে ক্ষতের জ্বালা, সব মিলিয়ে যেন প্রতিটি অঙ্গ বিদ্রোহ করছে, তবুও থামে না। ঠিক তার কিছুক্ষণ পর ইন্তেশার বেরিয়ে এলো হাতে 2টো ধোঁয়া ওঠা কফির কাপ সহ। 1 কাপ এগিয়ে দিল রাফাতকে, আর একটা নিজের হাতে রেখে সোফায় বসল। কফির ঘ্রাণে দুজনের নীরবতা ভাঙে। রাফাত কাপ হাতে নিয়ে মৃদু হেসে বলে, তুই তো ডাক্তার মানুষ, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার। এত ক্লান্তির মাঝেও আবার কফির ঝামেলা। ইন্তেশার হালকা হেসে এক চুমুক খেল। চোখে ক্লান্তি থাকলেও ভেতরে অন্যরকম আলো জ্বলছে। শরীরের ক্লান্তি একদিকে, মনটা অশান্ত। মনকে সামলাতে এসব দরকার। রাফাত কৌতূহলী দৃষ্টিতে তাকায়। কথাটা বেশ গভীর শোনাচ্ছে। কিছু লুকাচ্ছিস নাকি? কিছুক্ষণ নীরব থেকে ইন্তেশার কাপটা টেবিলে নামালো। কণ্ঠের দৃঢ়তা মিশালো। আজ সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি, উষাকে প্রপোজ করব। আমার বাচ্চা বউ হওয়ার প্রস্তাব রাখব। রাজি হলে সরাসরি কাজে নিয়ে হাজির হব শাহ আলম নিবাসে। রাফাত বিস্মিত চোখে তাকিয়ে বলল, সত্যি? এতদিন জেদ ধরেছিলি, সময় আসুক, ঠিকঠাক হোক, তারপর বলবি। আর আজ হঠাৎ? ইন্তেশার ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে মাথা নাড়ল। জীবন কারোর জন্য অপেক্ষা করে না,
বুঝলাম উষাকে ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ। তাই আর দেরি না। কিছুক্ষণ ভেবে রাফাত মুচকি হেসে বলে ওঠে, তুই সত্যিই বদলেছিস? তবে উষাকে কিভাবে নিয়ে আসবি সন্ধ্যায়? সরাসরি ডাক দেওয়া তো সম্ভব নয়। ইন্তেশারের চোখে দুষ্টুমি খেলা করে। আন্নির সাথে কথা বলেছি, অনেক কষ্টে রাজি করিয়েছি। উষাকে ঠিক সময়ে জায়গা মতো নিয়ে আসবে, বাকিটা আমার দায়িত্ব। রাফাতের চোখে মুগ্ধতা ঝিলিক দেয়। সাব্বাস ইন্তেশার, আজ তোকে ডাক্তার নয় প্রেমিক হিসেবে দেখছি। তবে সাবধান, উষার সামনে আবার এত কঠিন হয়ে যাস না। মানুষের হৃদয় বোঝার জন্য প্রেসক্রিপশন লাগে না। ইন্তেশার মৃদু হেসে কফির শেষ চুমুক খেল। চোখ বন্ধ করতেই সামনে ভেসে উঠল সন্ধ্যার ছবি। চাঁদের আলোয় মোড়া আকাশ, বাতাসে কফির মতোই উষ্ণতা, আর তার হাতে ধরা আংটি উষার আঙুলে জড়িয়ে যাবে এক নীরব অথচ দৃঢ় প্রতিশ্রুতির মতো।